অন্নদাতা তোমাদেরই অন্নদাতা। মাথার ঘাম পায়ে ফেলে আহার জোগাও চাষি ভাই, নিত্য তোমার পাশে দাঁড়ায় কে যেন হে চাষি ভাই অন্নদাতা। নবপ্রথায় চাষ করিয়া নতুন বীজের খোঁজ আনিয়া অধিক ফসল ঘরে তুলতে সূচনা কে দেয় অন্নদাতা। শস্য রক্ষা পশুপালনে বিজ্ঞানেরই অনুসরণে উন্নতির শিখরে তোমায় এগিয়ে কে দেয় অন্নদাতা। বঙ্গ কৃষক ভারত মাতার মুকুটমণি হবে, সেই লক্ষ্যে পৌঁছে দিতে সহায় কে বা হবে অন্নদাতা। অন্নদাতা অন্নদাতা তোমাদেরই অন্নদাতা। রোজ সকালের মতো আজও উপস্থিত হয়েছি উন্নত কৃষি প্রযুক্তির বার্তা নিয়ে। সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের অন্নদাতা। গলদা চিংড়ি চাষ সব সময় লাভের, কারণ এর বাজার দর বেশ ভালো। তবে চাষের খরচ পোনা মাছ চাষের চেয়ে বেশি এবং গলদা চিংড়ি চাষে দরকার উন্নত পরিচর্যা। উত্তর 24 পরগনা জেলার হাবড়া 1 নম্বর ব্লকের প্রগতিশীল চাষি কার্তিক দাস আগে পোনা মাছ চাষ করতেন। এবছর বেশি লাভের আশায় নেমেছেন গলদা চিংড়ির চাষে। চলুন কার্তিক বাবুর অবলম্বন করা প্রযুক্তির দিকে একবার তাকানো যাক। আমাদের 2.5 বিঘে একটা পুকুর আছে আর 15 কাঠা একটা পুকুর আছে। তা সাদা মাছ চাষ করতাম। সাদা মাছ চাষ করে তেমন প্রফিট হয় না বলে বিভিন্ন জায়গায় চিংড়ি মাছের চাষ দেখে একটু উদ্বুদ্ধ হই এবং আকর্ষণ হয়ে চিংড়ি চাষটা শুরু করি। এই পুকুরটা হচ্ছে 15 কাঠা পুকুর, এটা আতুর পুকুর হিসেবে ব্যবহার করে। এখানে আমার 23,500 চিংড়ি মাছ, ছোট চিংড়ি ছাড়া যেগুলো ওই 1.5 ইঞ্চি 2 ইঞ্চি সাইজের ছেড়ে এখানে 3-4 মাস রেখে দিয়ে পাশের 2.5 বিঘা পুকুরে ওখানে ওই চিংড়ি মাছের চাষটা করব। পুকুরটা প্রথমে তৈরি করে পুকুরটা জলটা শুকিয়ে নিই, মাসখানেক পরে ওখানে চুনটা দিয়ে জল দিয়ে মাছটা ছেড়ে দিই। আস্তে আস্তে ছোট বাচ্চার যে খাবার লাগে সেই খাবারটা ব্যবহার করছি। আর চারাগুলি এখন 5 থেকে 20 গ্রাম ওজন হয়ে গেছে মাছগুলি। এখন একটু দানা জাতীয় খাবার দিই। এইভাবে পরিচর্যা করে 1 মাস পরে একটু গরম পড়লেই বড় পুকুরে ওটাকে ট্রান্সফার করে দেবো। পুকুরে জল দেওয়ার পর কেজিতে 450 থেকে 500 পিস মাছ ছাড়ি, মোটামুটি 50 কেজি চিংড়ি মাছ ছাড়ি। এখন সেই মাছটা গ্রাম গড় 10 গ্রাম হয়ে গেছে, তাতে 100 পিসে 1 কেজি এরকম সাইজ হয়ে গেছে। আর যেহেতু তলার খাবারটা খায় চিংড়ি মাছ, সেই জন্য চিংড়ি মাছটা ছাড়া, আর উপরের খাবারটা কাতলা মাছে খায়, সেই জন্য কিছু কাতলা ছেড়ে দেওয়া। কাতলা মাছ জলে ঘোরাফেরা করলে, জলের ঢেউ খেলে, তাতে অক্সিজেনের পরিমাণটা একটু বেড়ে যায়। আর রাত্রের দিকে 5-7 ঘন্টা করে প্রত্যেক দিন মোটর চালিয়ে দিই, যাতে জলের অক্সিজেনটা বেড়ে যায়। বাইরের শত্রু থেকে রক্ষা পাওয়ার জন্য উপরে নেট দিয়ে দিয়েছি, যাতে পাখি এসে মাছ খেতে না পারে। আর সাইডে ঘন নেট দিয়ে দিয়েছি, যাতে সাপ, ব্যাং, বেজি, শিয়াল সেগুলো যাতে ঢুকতে না পারে। এখন বর্তমানে পুকুরে প্রত্যেক দিন 300 টাকা খাবার লাগছে। আর 15 দিন অন্তর 5 কেজি করে চুন দিই। সকালবেলা একবার খাবার দিই আর বিকালবেলা একবার খাবার দিই। এখন মাছ যেহেতু একটু বড় হয়ে গেছে, সেহেতু একটু মোটা মোটা দানা করে সেইভাবে ভেঙে সেই ভুট্টা দানাটা দিই। আর কেনা খাবার, প্যাকেট খাবার, ওটা 60 টাকা কেজি, ওটা প্রত্যেকদিন 2 কেজি দিই। 5 থেকে 7 কেজি করে ভুট্টার দানা দিই। আর কাতলা মাছের খাবার বলতে তেমন দেওয়া লাগে না। উদ্বৃত্ত যে খাবারগুলো থাকে, জলে ভেসে যে খাবার তৈরি হয়, সেইটাই কাতলা মাছে খায়। আর মাঝে মধ্যে সপ্তাহে হয়তো 3-4 কেজি করে সর্ষের খোল ভিজিয়ে ছড়িয়ে দিই। এইটাই কাতলা মাছের খাবার। জাল প্রতি 1 মাস অন্তর একবার করে টেনে দিই। আর মাঝে মধ্যে খ্যাপলা জাল ফেলে দেখি মাছের কি পজিশন আছে না আছে। জল একদম ছোট অবস্থায় রেখেছিলাম 2 ফুট, এখন ওটা আস্তে আস্তে বাড়িয়ে 3 ফুট থেকে 3.5 ফুট জলের করেছি। এরপরে যখন ওই মাছটা বড় পুকুরে ছাড়বো 1 মাস পরে, তখন ওটা খুব বেশি হলে 5 ফুট হাইটে জল রাখবো, তার বেশি জল রাখবো। এটা আতুর পুকুর হিসেবে ব্যবহার করছি। এখন কিছুদিন পরেই যখন একটু গরম আবহাওয়া পড়বে, আতুর পুকুর থেকে একটা বড় পুকুরে এই মাছটাই, এই 23,500 মাছটা একটা 2.5 বিঘা জমিতে, আর 350 পিস কাতলা মাছ আছে, এই দুটো মাছ এই 2.5 বিঘে জল করে ছেড়ে দেবো। জল করে ছেড়ে যখন মাছটা দেখা যাচ্ছে 4-5 মাস পরে 50 থেকে 100 গ্রাম ওজন হবে, তখন মাছটা বাজারজাত করব। আমার এই পর্যন্ত বিভিন্ন পরিচর্যা খরচ, মাছের দাম, নেট টাঙানো দিয়ে, বেড়া ঘেরাও দিয়ে, জাল টানা দিয়ে, টোটাল এই পর্যন্ত খরচ হয়েছে আমার 1 লাখ টাকা।
এই মাছটা যখন আতর পুকুর থেকে মূল পুকুরে যখন নিয়ে যাব, তারপরে যখন 5 থেকে 6 মাস ওটাকে পুষবো, তখন আরও 1 লাখ টাকা খরচ হবে, টোটাল 2 লাখ টাকা খরচ হবে। তা সেক্ষেত্রে আশা করছি মাছ 8 থেকে 10 কুইন্টাল মাছ 6 মাস পরে পাবো। যদি 8 কুইন্টাল মাছও পাই তাহলে 500 টাকা কেজি হলেও 4 লাখ টাকা বিক্রি আছে, 10 কুইন্টাল হলেও ওটা 5 লাখ টাকা বিক্রি হবে। আশা করছি 2 থেকে 3 লাখ টাকা 1 বছরের মধ্যে এই 2.5 বিঘা পুকুর আর 15 কাঠা, এই টোটাল 3 বিঘে 5 কাঠার উপর 2 থেকে 3 লাখ টাকা প্রফিট হবে বলে আশা করছি। এছাড়া কাতলা মাছও থাকবে 350 পিস। ওই কাতলা মাছগুলি যদি 1 কেজি করে করা, এখন বর্তমান কাতলা মাছগুলি গড় 500 গ্রাম ওজন, 1 কেজি করে হলো 3.5 কুইন্টাল মাছ। সেখানে 3.5 কুইন্টাল মাছ ওখানে আরও 70,000 টাকা বেচাখানা হবে। 10 থেকে 15 গ্রাম 20 গ্রাম ওজন হয়ে যায়, তখন ওরা খোলস পাল্টাতে শুরু করে। মূল পুকুরে আমরা যখন মাছটা ছাড়বো তখন খোলস ছাড়ার মতো মানে ওজন তাদের হয়ে যাবে। সেক্ষেত্রে আমরা বিভিন্ন কুঞ্চির বোঝা করে ফেলবো, তাল পাতা শুকিয়ে সেগুলি ফেলবো, যাতে মাছগুলি ওখানে খোলস পাল্টালে ওরা ওইখানটায় যেয়ে খোলসটা পাল্টায়, অন্য মাছ খেতে কম পারে, সেই জন্য ওই আড়ালগুলো তৈরি করে দেবো। মূল পুকুরটা এখন আমরা শুকিয়ে ফেলেছি, 1 মাস পরেই পুকুরটা ভালোভাবে শুকিয়ে যাবে। এখন চুন দিয়ে দিয়েছি, চুন মহুয়া খোল দিয়ে পুকুরটা শুকিয়েছি, এবং পুকুরটা যত পাতা কাঠকুটো যত নোংরা জিনিস আছে সেগুলি পরিষ্কার পরিচ্ছন্নভাবে জল দেব। জল দেওয়ার পর তারপরে ওখানে মাছটা ছাড়ব। বিরতির পর ফিরে এলাম অনুষ্ঠানে। পশ্চিমবঙ্গে জারবেরা চাষের প্রসার ঘটেছে। এ রাজ্যে এই ফুলের চাষ এখন সবচেয়ে বেশি দেখা যাচ্ছে নদিয়া জেলায়। চাষিরা সরকারি প্রকল্পের আর্থিক সহায়তা নিয়ে পলি হাউসে এই দামি ফুলটির চাষ করছেন। কিন্তু এই ফুলের চাহিদা মতো অনু জলবায়ু দিতে হলে অবশ্যই সুরক্ষিত পরিবেশের পরিকাঠামোয় জারবেরা চাষ করতে হবে। জারবেরা চাষের উন্নত প্রযুক্তির বিষয়ে এখন আমরা শুনব বিধানচন্দ্র কৃষি বিশ্ববিদ্যালয়ের অ্যাসোসিয়েট প্রফেসর ডক্টর তাপস কুমার চৌধুরীর মুখে। ছায়াঘরে জারবেরা ফুলের চাষ করতে গেলে তার যে প্রয়োজনীয় প্রিপারেশান, প্রথম হচ্ছে কি করে মাটি তৈরি করতে হয়। ভালোভাবে যদি আমরা মাটি না তৈরি করতে পারি তাহলে আমরা ভালো ফুল পাবো না। এই চাষ পদ্ধতির জন্য যে আমরা গ্রোয়িং মিডিয়া ব্যবহার করে থাকি সেইটা হচ্ছে সয়েল, মাটি। এই মাটি হবে 70% আর 30% থাকবে অর্গ্যানিক ম্যানিওর। কারণ এটা একটা বালবাস প্ল্যান্ট, যার শিকড় প্রায় 1 ফুট পর্যন্ত নিচে যায়। সেই জন্য আমরা যে বেডটা তৈরি করব সে বেডের উচ্চতা হতে হবে মিনিমাম 30 সেন্টিমিটার। তার চেয়ে ভালো বেড হবে যদি 45 সেন্টিমিটার আমরা বেডটা করতে পারি। এবং এই বেডের চওড়াটা হবে 60 সেন্টিমিটার বা 2 ফুট উপরটা, এবং নিচটা থাকবে 70 সেন্টিমিটার। বেডের যে লম্বায় সেটা কিন্তু ডিপেন্ড করে পলি হাউসের সাইজের উপর ডিপেন্ড করে। প্রথম মাটিটাকে ভালো করে চষে নিতে হবে, একদম খুব ফাইন টিল তৈরি করে নিতে হবে। করে নেওয়ার পরে কোদাল দিয়ে আমরা বেড রেডি করে নেব। বেড রেডি করে নেওয়ার পরে বেডের সঙ্গে আবার গোবর সার হচ্ছে 5 কিলো প্রতি স্কোয়ার মিটারে, এবং খড়ের যে তুষ বা ধান ভাঙা তুষ যেটাকে বলি 3 কিলো দেবো আমরা তুষ প্রতি বর্গ মিটারে। নিম খোল দেবো 200 গ্রাম, এবং ম্যাগনেসিয়াম সালফেট সেটা দেবো 40 গ্রাম প্রতি স্কোয়ার মিটারে। জিঙ্ক সালফেট দেবো 20 গ্রাম প্রতি স্কোয়ার মিটারে। সিঙ্গেল স্পর ফসফেট সেটা দেবো 200 গ্রাম প্রতি স্কোয়ার মিটারে। এছাড়াও দেবো আমরা হিউমিক অ্যাসিড 20 গ্রাম পার স্কোয়ার মিটারে দিয়ে বেডটাকে রেডি করে ফেলব। এরপরে ফিরাডন 2 গ্রাম প্রতি স্কোয়ার মিটারে দিয়ে দেবো। দিয়ে দেওয়ার পরে প্রথম দিনে আমরা বেডটা যখন প্রিপারেশন হয়ে গেল, সেকেন্ড ডেতে আমরা হাইড্রোজেন পারঅক্সাইড 30 ml প্রতি লিটার জলে গুলে পুরো বেডটাকে ধুইয়ে দেব। 2 দিন পরে
আমরা এই বেডটাতে আবার দেবো বায়োজ্যাম 40 গ্রাম প্রতি স্কোয়ার মিটারে। বায়োজ্যাম দেওয়ার পরে আমরা বেডটাকে ফেলে রেখে দেবো। 7 দিন এভাবে পড়ে থাকবে। তারপরে আমরা প্রত্যেক দিনই আমরা বিকেলে এটা কিন্তু হালকা করে জল দেবো, যাতে এই সারটা মাটির সঙ্গে ভালোভাবে মিশে যায় এবং সুন্দরভাবে থাকে, যাতে আমরা যখন জারবেরা চারা লাগাবো তখন গাছ লাগানোর সঙ্গে সঙ্গে যেন খাবারটা নিতে পারে। যে গোবর সারটা যখন আমরা দেবো সেটা যেন ভালোভাবে পচে যায়। কাঁচা গোবর সার কোনোভাবেই দেওয়া যাবে না, কারণ কাঁচা গোবর সার যদি আমরা ব্যবহার করে থাকি তাহলে গাছের শেকড় কিন্তু সঙ্গে সঙ্গে পচে যাবে। 2 জন লোক সারাদিনে একটি বেড তৈরি করতে পারে। তারা একটা বেড তৈরি করবে 17 মিটার বাই 1 মিটার। এরকম একটা বেড তৈরি করতে আমাদের লেবার হিসেবে প্রায় খরচা পড়ে যায়, 2টো ম্যান্ডেজ লেগে যায়, প্রায় 600 টাকা খরচা হয়ে যায়। প্রায় প্রতিটি বেডের জন্য আমাদের খরচা হয় প্রায় 1,500 টাকা করে। অর্থাৎ একটা যদি 1000 স্কোয়ার মিটার এরিয়াতে যদি আমরা 36টা বেড পেয়ে থাকি এইভাবে, যে আমরা ইনঅর্গ্যানিক, অর্গ্যানিক, মাইক্রোনিউট্রিয়েন্ট যেসব ফার্টিলাইজারগুলো দিলাম তাতে প্রায় 50,000 টাকা খরচা হয়। প্রতিটা বেডে 1,500 মানে 36টা বেডে প্রায় 50,000 কি 54,000 টাকা খরচা হয়। আবার প্রতিটি বেড তৈরি করতে প্রায় 600 টাকা খরচা হলে 36টা বেড তৈরি করতে প্রায় 40,000 টাকা খরচা হয়। অর্থাৎ এই বেড প্রিপারেশান থেকে আরম্ভ করে সার দেওয়া পর্যন্ত, গাছ লাগানোর আগে পর্যন্ত এই 36টা বেডের প্রিপারেশানে প্রায় 1 লক্ষ টাকা খরচা হয়ে যায়। এবারে এই 1000 স্কোয়ার মিটার এরিয়াতে জারবেরা চারা লাগাতে গেলে আমরা প্রতিটা চারার দাম প্রায় 40 টাকা করে লাগে। তো 40 টাকা ইন্টু 1000 স্কোয়ার মিটার এরিয়াতে জারবেরা প্রায় 6000 চারা লাগে। 6000 ইন্টু 40 টাকা প্রায় 2,40,000 টাকা আমাদের লাগে গাছ কিনতে, প্লাস 1 লক্ষ টাকা হচ্ছে বেড প্রিপারেশন এবং ফার্টিলাইজার দেওয়া। এই করে প্রায় 3.5 লক্ষ টাকা ইনিশিয়ালি ইনভেস্টমেন্ট খরচা লাগে 1000 স্কোয়ার মিটার জারবেরা চাষ করতে। এবারে আমরা এই বেডের উপরে পাইপ বিছিয়ে দেবো। পাইপটা যাবে ঠিক মাঝখান দিয়ে যাবে এবং প্রতি 1 ফুট দূরে দূরে করে একটা করে ওর ফুটো আছে। গাছ থেকে গাছের দূরত্ব 1 ফুট এবং লাইন থেকে লাইনের দূরত্ব 1 ফুট। সেই জন্য কী হয় যে জাস্ট গাছের পাশে যে ফুটোটা সেটা জল পড়ে যেমন, ঠিক তার সাইডেও কিন্তু জল দেওয়া দরকার। ওই জন্য আমরা কী করি প্রতি 6 ইঞ্চি অন্তর একটা করে ফুটো, অর্থাৎ 1 ফুটের মধ্যে 2খানা আমরা ফুটো করে দিই, যাতে জলটা ভালোভাবে এখানে পেতে পারে। এবং পিভিসি পাইপ আমরা এর মধ্যে দিয়ে থাকি। এই পাইপের মধ্যে দিয়ে আমরা খাওয়ার জল, আমাদের ফার্টিলাইজার, মাইক্রোনিউট্রিয়েন্ট, পেস্টিসাইড সব কিছুই এই খাওয়ার জলের মধ্যে, এই পাইপের মধ্যে থেকে আমরা দিয়ে থাকি। এবারে দেখুন অন্নদাতা হেল্পলাইন। চিঠি, পত্র, টেলিফোন ও ইমেলের মাধ্যমে দর্শকেরা আমাদের কাছে যে প্রশ্ন করে থাকেন তার উত্তর নিয়েই সাজানো হলো অন্নদাতা হেল্পলাইন। পুরুলিয়া জেলার হুড়া থেকে অন্নদাতার দপ্তরে ফোন করেছেন নিহার রঞ্জন পণ্ডা। তার বাড়িতে কয়েকটি কাঁঠাল গাছ আছে। এখন কাঁঠাল গাছের মুচি কালো হয়ে ঝরে যাচ্ছে বলে তিনি জানিয়েছেন এবং এর প্রতিকার ব্যবস্থা সম্পর্কে তিনি জানতে চেয়েছেন। নিহার রঞ্জন বাবু, আপনার প্রশ্নের উত্তরে আপনাকে অন্নদাতার বিশেষজ্ঞের পরামর্শ জানাচ্ছি। কাঁঠালের মুচি ঝরা রোগটি মূলত এক প্রকার ছত্রাকের আক্রমণেই হয়ে থাকে। এই ফসলটি চাষে এটি একটি বড় সমস্যা। গাছে যখন সবে ফুল ফোটা শুরু হয় তখনই এই ছত্রাকের আক্রমণ ফুলে ও কচি ফলে দেখা যায়। উষ্ণ ও আর্দ্র আবহাওয়ায় রোগটি মারাত্মক আকার নেয়। প্রথমে আক্রান্ত ফলের গায়ে ফ্যাকাশে বাদামি রঙের দাগ এবং বোঁটাতেও দেখা যায়। রোগের প্রকোপ বেশি হলে গোটা ফলটিকে আক্রমণ করে। সেই সময় ফলের রং বাদামি থেকে কালো রঙের হয়ে যায়। অবশেষে এই ফল গাছ থেকে ঝরে যায়। সময়মতো এই রোগের নিয়ন্ত্রণ না করতে পারলে গাছে কাঁঠালের উৎপাদন ব্যাপকভাবে কমে যায়। এই রোগটির নিয়ন্ত্রণ করতে প্রথম থেকেই সুসংহত ব্যবস্থা নেওয়া খুব জরুরি। কাঁঠালের বাগানের আগাছা নিড়েন দিয়ে পরিষ্কার করে দিতে হবে। সারা বছর যাতে জল এবং উদ্ভিদ খাদ্যের যোগান ভালো থাকে সেদিকে লক্ষ্য রাখতে হবে। তাই সুসংহত উপায়ে জৈব ও রাসায়নিক সার প্রয়োগ করতে হবে। একটি 10 বছরের ফলন্ত গাছে এই পরিমাণ সার প্রয়োগ করতে হবে। গোবর সার 40 কেজি, নাইট্রোজেন 250 গ্রাম, ফসফরাস 375 গ্রাম, মিউরেট অফ পটাশ 375 গ্রাম। এই পরিমাণ সার বর্ষার আগে ও বর্ষার পরে প্রয়োগ করতে হবে। সার প্রয়োগের পর জলসেচ দেওয়া জরুরি। কাঁঠালের বাগান নিয়মিত পরিদর্শন করতে হবে।
যদি এই ছত্রাকের আক্রমণ কিছু ফলে দেখা যায়, সেক্ষেত্রে প্রথমে গাছ থেকে আক্রান্ত ফল ভেজা বস্তা জড়িয়ে তুলে মাটিতে গর্ত করে পুঁতে ফেলতে হবে। তারপর রাসায়নিক ছত্রাকনাশক স্প্রে করতে হবে। এক্ষেত্রে 2 গ্রাম কার্বেন্ডাজিম বা 4 গ্রাম কপার অক্সিক্লোরাইড অথবা ম্যানকোজেব 2.5 গ্রাম প্রতি লিটার জলে মিশিয়ে স্প্রে করতে হবে। এইসব পন্থাগুলো অবলম্বন করলে ভালো ফলন পাওয়া যাবে। আবার ফিরে এলাম অনুষ্ঠানে। গোপালনের ক্ষেত্রে একজন খামারির প্রাণীর স্বাস্থ্যের দিকে যথেষ্ট নজর দেওয়া উচিত। বিশেষত বাছুরের দেহে কৃমির আক্রমণে প্রচুর বাছুর মারা যায়। মালদা জেলার হবিবপুর ব্লকের সুখনগর গ্রামের প্রাণীপালিকা অলকা মণ্ডলের একটি বাছুরের দেহে কৃমির সংক্রমণ দেখা গেল। দুটো গরু ঠিক খাচ্ছে না, হাঁটছে না, সবসময় বসে থাকছে, দুর্বল, দাঁড়াতে পারছে না, পায়খানা পাতলা, পায়খানা আমসা পায়খানা, মনে কর 1 মাস থেকে। গবাদি প্রাণীর দেহে কৃমির সংক্রমণের কারণ, লক্ষণ এবং প্রতিকারের উপায় সম্পর্কে বিস্তারিতভাবে জানালেন হবিবপুর ব্লকের প্রাণী বিশেষজ্ঞ ডাক্তার সোমেন মজুমদার। সে বাছুরটা কৃমির ঘটিত কারণে এই অবস্থা হয়েছে এবং যে সিমটমগুলো দেখা যাচ্ছে, সাবনর্মাল টেম্পারেচারটা নেমে গেছে এবং প্রচণ্ড রকমের ডায়রিয়া ফলোড বাই কনস্টিপেশন। ডায়রিয়া হচ্ছে, কনস্টিপেশন হচ্ছে এবং পেটের মধ্যে ভরভর আওয়াজ হচ্ছে এবং প্রচণ্ড ফ্ল্যাটাস মানে গ্যাস উৎপন্ন হচ্ছে এবং কনজামটেড নিয়ে দেখা গেল সেখানে অ্যানিমিক হয়ে গেছে। মানে যে কৃমিটা যদি থাকে, যে কৃমিটা এখানে দেখা গিয়েছিল, পরে এখন মাইক্রোস্কোপের নিচে যেটা কৃমিটা আমরা দেখলাম, সেই একটা মাইক্রোস্কোপের আন্ডারে আমরা প্লেস করে সকালে যে স্টুলটাকে নিয়ে গোবরটা নিয়ে আমরা দেখলাম, দেখা গেল যে তার মধ্যে প্রচুর পরিমাণে কৃমি আছে, যে লিভার ফ্লুক যেটা বলা হয়, সেই লিভার ফ্লুকগুলো কিন্তু এই বাছুরটার মধ্যে সংক্রামিত হয়েছে। এখন সেই লিভার ফ্লুকের জন্য শরীরের থেকে সমস্ত পরিমাণে যে ব্লাডের মূল্যবান যে সম্পদ, শরীরের রসদ, সেই রক্তটা প্রচুর পরিমাণে সেই লিভার ফ্লুকটা কনজিউম করে নিয়েছে। স্বাভাবিক বাছুরটা অ্যানিমিয়া হয়ে গেছে, কোপ করতে পারছে না এবং আস্তে আস্তে মাঝে মাঝে দেখা যাচ্ছে সকালের দিকে এইসব বাছুরের ক্ষেত্রে দেখা যায় ম্যান্ডিবুলার রিজিয়নে একটাখানে ইনফ্লামেশন থাকে, থলভর্তি জলের মতো। আস্তে আস্তে যখন বেলা বাড়ে তখন আস্তে আস্তে সেটা কমে যায়। এটা কিন্তু শরীরে যদি প্রোটিনটাকে ভেতরে কৃমি থাকে, যদি সেটা কনজিউম করে নেয়, তাহলে কিন্তু এই জিনিসটা ঘটতে পারে। এবং সেক্ষেত্রে আমাদের পরামর্শ হচ্ছে প্রতি 2 মাস অন্তর, বিশেষ করে বর্ষার পরবর্তী ক্ষেত্রে শীতের আগে একবার অবশ্যই প্রাণীপালককে স্টুল এক্সামিন করে কী কৃমি হয়েছে সেই কৃমিটার পরীক্ষা করার পরে কৃমি ওষুধ খাওয়াতে হবে। অনেকে করে কি হাসপাতালে না এসে রাস্তাঘাটে যে হাতুড়ের কাছে গিয়ে কৃমি ওষুধ খায় না ওষুধের দোকানে বলে, সেটা কিন্তু কখনই করা উচিত না। কৃমি অনেক রকম হতে পারে, ফিজা কৃমি, লিভার ফ্লুক, অ্যামফিস্টম থেকে আরম্ভ করে কোন কৃমি আছে সেটা, অ্যাসকেরিসিস থেকে আরম্ভ করে কোন কৃমি আছে সেটা কিন্তু মাইক্রোস্কোপের নিচে কৃমির লার্ভা হোক অথবা এগ হোক, সেটা কিন্তু দেখে তারপর বোঝা যেতে পারে যে কী কৃমি হয়েছে। এক্ষেত্রে লিভার ফ্লুক হয়েছে, আমরা দেখলাম। লিভার ফ্লুকের জন্য যে কৃমি ওষুধটা খাওয়াতে হবে সেই কৃমি ওষুধটা এখন খাওয়ানো চলবে না। এখন যদি খাওয়ানো হয় তাহলে কিন্তু সে কোলাপস করে মারা যাবে। এখন আমরা দেওয়া হচ্ছে, ওষুধ দেওয়া হচ্ছে, বিভিন্ন ভিটামিন দেওয়া হচ্ছে, স্যালাইন দিতে হচ্ছে, যাতে সে একটু স্ট্রাগল করে, একটু শরীরের ক্ষমতা বাড়ে। তারপরে যখন যদি সে কোপ করতে পারে, তারপর আমি ওকে কৃমি ওষুধ দেবো। এখন ওর শরীর ভাইটালিটিটা একটুখানি আমাকে রিজুভিনেট করতে হবে, একটুখানি ওকে স্ট্রেংথেন করতে হবে, নাহলে সে কোপ করতে পারবে না। সেই জন্য প্রাণীপালকগুলোকে আমার বিশেষ পরামর্শ, বাছুর জন্মানোর পরবর্তী ক্ষেত্রে প্রথমেই কোলেস্ট্রামিল দেখবো এবং তার পরবর্তী ক্ষেত্রে ডাক্তারবাবুর পরামর্শ মতো কনসেন্ট্রেট খাবার এবং বর্ষার পরে কৃমির ওষুধ খাওয়াতে হবে এবং ঘাস, সবুজ ঘাস প্রচুর পরিমাণে খাওয়াতে হবে এবং লক্ষ্য রাখতে হবে কোলেস্ট্রামিল 1/10 পরিমাণ খায়, যার ওজন হয়েছে বাছুরের, তার 1/10 পরিমাণ কৃমি ওষুধ খাওয়াতে হবে এবং নিয়ম করে প্রতি মাসে আমরা কৃমি ওষুধ খাওয়াতে পারি, কোনো সমস্যা নেই। প্রথমে আমরা 28 দিনে খাওয়াবো, তারপর প্রতি মাসে মাসে আমরা কৃমি ওষুধ খাওয়াবো। ডাক্তারের পরামর্শ মতো মাঝে মাঝে আমাদের মাইক্রোস্কোপের নিচে হাসপাতালে নিয়ে গিয়ে, ব্লক হাসপাতাল আছে, ব্লক অ্যানিমেল সেন্টার আছে, যে কোনো সেন্টারে নিয়ে গিয়ে আমার গোবরটা নিয়ে গিয়ে আমরা স্টুল এক্সামটা করে নিতে পারি, গোবরটা দেখে নিতে পারি কী কৃমি আছে, কী কৃমি আক্রমণে এই ঘটনাটা ঘটছে। তাহলে স্বাভাবিকভাবে আমরা সে মতো ব্যবস্থা নিলে কিন্তু আমাদের প্রাণীর যে সম্পদটা সম্পূর্ণ কিন্তু নষ্ট হতে পারে না। এটা কিন্তু এই বাছুরের ক্ষেত্রে যেমন প্রযোজ্য, বড় গরুর ক্ষেত্রে কিছুটা শরীরের স্ট্রেংথ থাকে, কিন্তু বড় বাছুরের ক্ষেত্রেও এটা প্রযোজ্য, কিন্তু
অতটা পরিমাণে মারাত্মক আকার নেয় না। কৃমি একটা মারাত্মক অসুখ। সেই গৃহপালিত পশুর ক্ষেত্রে কৃমি হওয়ার পরে দেখা গেছে তার গ্রোথ সাপ্রেস হয়, সে নিয়মিত ফার্টাইল হতে পারে না, এবং সবচেয়ে বড় কথা যে সে সবসময় রুগ্ন অবস্থা থাকলে সে তাহলে গর্ভবতী হবে কি করে। মোটামুটি যেটা 2 বছর 2.5 বছর ডাকার কথা বিদেশি গরু মানে ক্রসব্রিড এনিমেল, সেটা 3 বছর 3.5 বছর সে ডাকছে না। এবং দেখা গেছে যে ওভারিটা একদম মসুর ডালার মতো ছোট। এই কৃমি যদি ঠিকমতো আমরা পরিচর্যা, কৃমি থেকে যদি পানিকে রক্ষা করতে চাই, প্রথমে কৃমি ওষুধ খাওয়াতে হবে, নাহলে কিন্তু পানি পালনই করা হবে এবং লাভজনক কিন্তু সেই পানিটার থেকে আমরা মানে আশা করতে পারবো না। তোমরা যে নিয়ম করে কৃমি ওষুধ না খায়, নিয়ম করে পরিচর্যা না করি, নিয়ম করে খাবার দাবার কনসেন্ট্রেট যদি ঠিক করে ডাক্তার পরামর্শ মতো না দেওয়া হয়, তাহলে কিন্তু আমরা পানি পালনের লাভজনক হতে পারবো না। এই অনুষ্ঠানটি আপনাদের কেমন লাগছে? আপনারা আর কি দেখতে চান অন্নদাতা অনুষ্ঠানে? জানিয়ে চিঠি লিখুন। আমাদের ঠিকানা অন্নদাতা, ETV নিউজ বাংলা, গোদরেজ ওয়াটার সাইড, টাওয়ার 1, সল্টলেক, সেক্টর 5, কলকাতা 91। অনুষ্ঠানটি আজকের মতো এখানেই শেষ করছি। আবার দেখা হবে কাল সকালে। নমস্কার।